বাংলাদেশের রাজনীতির মাঝে বল এখন আর নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের কোর্টে নেই। মাত্র 9.5 মাসের ব্যবধানে ডক্টর ইউনূস ও তার সরকার এবং তাদের সমর্থক কিংস পার্টির অবস্থা বেশ লেজে গোবরে। সেনা সদরের দরবারে দেয়া সেনা প্রধানের বক্তব্যের পর দিশেহারা তারা করণীয় ঠিক করছে দফায় দফায় বৈঠক। দেশ ও দেশের বাইরে থেকে দেয়া হচ্ছে নানা সাজেশনস। আপাতত সরকারের কয়েকজন উপদেষ্টা ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়ে ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতি আদায়ের চেষ্টাও করা হবে। প্রাথমিক লক্ষ্য হলো ঈদের ছুটি শুরু হওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া। নতুন ছকে ঈদের পর মাঠে নামবে ডক্টর ইউনূসের দল। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 22 মে ঢাকার সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অফিসার্স অ্যাড্রেস বৈঠক। ওই বৈঠকে কি নিয়ে কথাবার্তা হয়েছে, সেনা কর্মকর্তারা কি বলেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বলেছেন তা বাংলাদেশের প্রায় সবগুলো গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। মোটা দাগে ভাগ করলে জেনারেল ওয়াকারের বক্তব্যকে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভাগ করা যায়। একটি হলো তিনি বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের একটি সময়সীমার কথা বলেছেন। এটি অবশ্য নতুন কিছু নয়। তিনি গত বছরের সেপ্টেম্বরে বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। জেনারেল ওয়াকারের বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো জেনারেল ওয়াকার তার বক্তব্যে কমপক্ষে 5টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন, যেগুলো নিয়ে সরকারের সাথে গত 9.5 মাসে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে। তার বক্তব্য এমন ভাবে প্রকাশিত হয়েছে যাতে এটি স্পষ্ট যে ডক্টর ইউনূসের প্রশাসন সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কিংবা পাশ কাটিয়ে সবকিছু করছে। ফলে দূরত্ব এতটা বেড়েছে যে এখন সেটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। আবার সেনা সদরের দরবারে জেনারেল ওয়াকারের প্রতি তার বাহিনীর কর্মকর্তারা পূর্ণ সমর্থন দিয়েছেন। তাতে স্পষ্ট যে জেনারেল ওয়াকারের মত পুরো বাহিনীরই মত। আবার অন্য দুই বাহিনী, নৌ এবং বিমান বাহিনীর প্রধানও জেনারেল ওয়াকারের ব্যাচমেট এবং তারা একসাথ হয়ে সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। এমন পরিস্থিতিতে পুরো প্রতিরক্ষা বাহিনীর সাথে যোজন যোজন দূরত্ব রেখে একটি অনির্বাচিত সরকারের পক্ষে টিকে থাকাই মুশকিল। দর্শক, একটু দেখে আসি এই 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি, যেগুলো নিয়ে জেনারেল ওয়াকার একেবারে সরকারের বিপরীতে নিজের ও তার বাহিনীর অবস্থান তুলে ধরেছেন। প্রথমটি হলো মিয়ানমারের রাখাইন অঞ্চলের জন্য মানবিক করিডোর দেয়া। সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছেন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এমন কাজ তার বাহিনী করবে না, সেজন্য করিডোর দেয়া হবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, চট্টগ্রাম বন্দর নিয়েও তিনি একই ধরনের মত দিয়েছেন। এই দুই ইস্যুতে বাংলাদেশের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব একদিনে বাড়েনি। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সেনাবাহিনীকে পাশ কাটিয়ে কিংবা না জানিয়ে যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল সেটিও দরবারের মিটিং এ উঠে এসেছে। গুরুত্বপূর্ণ বিশ্লেষণের পয়েন্ট হলো পরিস্থিতি এতটা জটিল হয়েছে যে সেনাপ্রধান কার্যত বলে দিয়েছেন কোনটা অন্তর্বর্তী সরকারের কাজ আর কোনটা তারা করতে পারে না। দর্শক, খেয়াল করে দেখুন, এই প্রথম জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের সরকারকে তাদের কাজের পরিধি সম্পর্কে সচেতন করেছেন। তার এমন বক্তব্যে স্পষ্ট রাখাইন করিডোর দেয়া এবং চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া, এ দুটো বিষয় নিয়ে সেনাপ্রধানের সোজা সাপটা বক্তব্য হলো এ ধরনের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই আসতে হবে। রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই যে ডক্টর ইউনূসের সরকারের কাজের পরিধি সম্পর্কে সোজা সাপটা জাতিকে জেনারেল ওয়াকারুজ্জামান জানান দিলেন, তার অর্থ হলো সেনাপ্রধান বুঝিয়ে দিলেন অন্তর্বর্তী সরকার ঠিক কাজ করছে না। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এ ধরনের কাজ করার অধিকার বা রাইট তাদের নেই। দর্শক, সূত্রগুলো বলছে রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর এ দুটো ইস্যু নিয়ে আন্তর্জাতিক চাপ থাকার কারণে সেনা সদর থেকে সরকারকে সাহায্য করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
এবং বিডার নির্বাহী পরিচালক সহ কয়েকজন কর্মকর্তা এই দুই ইস্যুতে সেনাপ্রধান ও বাহিনীকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন। সূত্রগুলো বলছে সবশেষ তিনটি ঘটনা সেনা সদরকে এই বিষয়ে ভাবিয়ে তোলে। প্রথমত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন যার যা ইচ্ছে বলুক, তিনি যার সাথে ইচ্ছে যোগাযোগ করবেন। দ্বিতীয়ত, প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তার সরকারের সবকিছু করার ম্যান্ডেট আছে। সেনা সদর একটি সূত্র বলছে এই সরকারের কি করার ম্যান্ডেট আছে সেটি সরকারকে বোঝানোর দরকার ছিল। রাজনৈতিক দল বা দেশের মানুষের কথা তারা খুব বেশি গুরুত্ব দেন বলে মনে হয় না। তৃতীয়ত, সবকিছু করতে গিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে বিভাজন তৈরির চেষ্টা করেছে সরকারের একটি পক্ষ। এই বিভাজন ঠেকিয়ে দরবারের মাধ্যমে আপাতত পাল্টা চাল দিল জেনারেল ওয়াকারের বাহিনী। আরো যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে অফিসার্স অ্যাড্রেস বৈঠকে, সেগুলো হলো মব সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সংস্কার। সংস্কার নিয়ে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই বলে উল্লেখ করেছেন সেনাপ্রধান। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি বলেও জানিয়েছেন। আর মব সন্ত্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে দেশের মানুষের মতো সেনাপ্রধানও তার অসন্তুষ্টির কথা জানিয়েছেন। এমনকি সেনাপ্রধান বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগেই রাজধানীর ধানমন্ডিতে মব সন্ত্রাসের বড় ধরনের শোডাউন দেখেছে দেশের মানুষ। পুলিশ সেখান থেকে ৩ জনকে গ্রেপ্তার করলে তাদেরকে ছাড়িয়েছেন ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপির এক নেতা। ২২ মে বরগুনা ও মানিকগঞ্জে সাবেক ২ সংসদ সদস্যের উপর আদালত প্রাঙ্গণে মব সন্ত্রাস হয়েছে। দর্শক, মব সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি সেনাপ্রধান গত ফেব্রুয়ারিতেও করেছিলেন, সাবধান করেছিলেন। এরই মধ্যে সরকার সমর্থকরা যখন মব তৈরি করে তখন সরকার যে দ্রুত সে দাবি মেনে নেয় সেটি এখন সবার কাছে পরিষ্কার। আর সরকার পক্ষের না হলে তার উপর চলে নির্যাতন কিংবা ট্যাগিং ও বুলিং। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে পুরাতন কথা নতুন করে বলে নির্বাচনের সময়সীমা উল্লেখ করেছেন। গত বছরের ২৩ সেপ্টেম্বর জেনারেল ওয়াকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সে সাক্ষাৎকারে তিনি ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকারের কথা বলেছিলেন। সেই সাক্ষাৎকার নিয়ে সরকারের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছিল। প্রেস সচিব থেকে শুরু করে প্রধান উপদেষ্টা স্মরণ করে দেন নির্বাচন কবে হবে সেটি বলবে সরকার। এরপর থেকে ডক্টর ইউনূস ও তার কয়েকজন উপদেষ্টা এবং প্রেস সচিব নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। গত ডিসেম্বরে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন ১ বছরের মধ্যে নির্বাচিত সরকার দেখা যাবে। একাধিক সূত্র বলছে তার এই বক্তব্যের পর কয়েকজন উপদেষ্টা ও সরকার সমর্থকেরা ওনাকে এমন বক্তব্য দেওয়ার জন্য বেশ নাজেহাল করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া নিয়ে সেনাপ্রধানের স্পষ্ট বক্তব্যে কোণঠাসা হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার। কারণ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দাবির সুর শোনা গেল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গলায়। শুধু তাই নয়, নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক তৎপরতার সাংবিধানিক বৈধতা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন জেনারেল ওয়াকার। একদিকে অন্তর্বর্তী সরকারের কাজের পরিধি নিয়ে কথা বলা, সাথে নির্বাচন কবের মধ্যে দেওয়া উচিত তা আবারও স্মরণ করে দেওয়ার মাধ্যমে জেনারেল ওয়াকার খেলার মাঠের পুরোটাই দখলে নিয়ে নিয়েছেন। আবার তিনি এমন এক সময় বক্তব্য দিয়েছেন যখন বিএনপি সহ অনেকের আন্দোলনে পুরো রাজধানী প্রায় অচল করে ফেলেছে। বিএনপি ২২ মে বলে দিয়েছে এই বছরের মধ্যে ভোট না হলে সরকারের পাশে থাকা কঠিন হবে। সেনাপ্রধানের বক্তব্যের পর ডক্টর ইউনূসকে বার্তাও দিয়ে দিল দলটি। প্রশ্ন হলো, এমন ভাসমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস ও তার সরকার এবং কিংস পার্টি কি করবে? খুব বেশি বিকল্প কি ডক্টর ইউনূসের সামনে আছে? করিডোর দিতে না পারার কারণে এতদিন যে আন্তর্জাতিক শক্তিগুলোর সমর্থন পাচ্ছে তারা সমর্থন তুলে নিতে শুরু করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিদেশি দেশ ও সংস্থার মধ্যে শুধু ভারতই কথা বলেছিল। আমেরিকা বলেছিল তারা গণতন্ত্র চায়, কিন্তু ২২ মে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানুষের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। তারা ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার ও গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরে এসেছে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের সরকার, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টা করছে।
সূত্রগুলো বলছে খুব শিগগিরই একটি অবাধ, নিরপেক্ষ ও ইনক্লুসিভ নির্বাচনের জন্য বড় রকমের আন্তর্জাতিক চাপে পড়বে ইউনূস সরকার। এমন পরিস্থিতিতে ডক্টর ইউনূস ও তার বাহিনীর করণীয় কি হবে এ নিয়ে মিনিস্টার্স পাড়ায় একাধিক বৈঠক হয়েছে। প্রথম লক্ষ্য হলো সাময়িকভাবে পরিস্থিতি ঠান্ডা করা, বিশেষ করে 5 জুন পর্যন্ত পরিস্থিতি খারাপ হতে না দেয়া। কারণ 5 জুন থেকে 10 দিনের ছুটিতে চলে যাবে পুরো দেশ। সে পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা করতে ঐক্যের ডাক দিয়ে প্রচার চালানো হবে। ইতিমধ্যে এক উপদেষ্টা নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কিংস পার্টির নেতারাও স্ট্যাটাস দিয়েছেন। খবর হলো এনসিপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েকটি ইসলামী দলের সাথে বৈঠকও করেছেন। সে দলগুলোর নেতারাও ঐক্যের ডাক দিয়ে প্রচার চালাবেন। আদালতে রিট খারিজ হওয়ায় আপাতত পরাজয় মেনে নিয়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি পত্রিকার খবর হলো ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরে যেতে চান, থামতে বলেছেন তার নিয়োগকর্তাদের। তবে নিয়োগকর্তারা এত সহজে হাল ছেড়ে দিতে চান না। ঈদের ছুটির পর নতুন করে কৌশল ঠিক করা হবে। তখন স্থানীয় সরকার নির্বাচন, জুলাই সনদ সহ আবারও নানা ইস্যুতে মাঠে নামবে এনসিপি। বরাবরের মতোই মূল ইস্যু নির্বাচন থেকে চোখ সরিয়ে রাখা। এখন দেখার বিষয় এই কৌশলে কতটা সফল হয় সরকার। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।